এই যে সেই পশ্চিমবঙ্গের ডায়মন্ড হারবারের ওই যে ফলতা নামক স্থানের সে বিখ্যাত জাহাঙ্গীর অভিষেক ব্যানার্জির ডান হাত বলে বিখ্যাত। তো যেটা নাকি লোকজনে বলা বলি করছে, অভিযোগ করছে সে নাকি ওই জায়গায় গুন্ডামি মাস্তানি এগুলা করতো এবং অবশ্যই তার কথার বাইরে কেউ কথা বলতে পারতো না এবং যে কেউ কথা বলতো তার নাকি অবস্থা কাহিল করে দেয়া হতো। সেখানে চাঁদাবাজি, মাস্তানি, তোলাবাজি হেন কিছু নেই যেগুলো সে নাকি করতো না। এগুলো কিন্তু ওই জায়গার লোকজনই বলছে, এগুলো কিন্তু ওই জায়গার লোকজনই বলছে। এখন সেই লোক এখন এই ইলেকশনের আগে নাকি পরে কে জানে, মনে হয় পরেই হবে, নইলে সে এত নরম সুরে কথা বলবে কেন? আগে হলে তো হুঙ্কার দিয়ে কথা বলতো, ওই যে অভিষেক ব্যানার্জির মতো, যে 4 তারিখ 12টার সময় অমিত শাহ তুমি কোথায় আসো, তুমি বাংলায় আসো, আসলে তোমাকে দেখিয়ে দেওয়া হবে আর হিসাব কিতাব বুঝিয়ে দেওয়া হবে, সবাইকে চিহ্নিত করে রাখা হচ্ছে। তো এই ধরনের হুঙ্কার ওই যে অভিষেক ব্যানার্জি দিছিল একটা সভাতে। তো তার ডান হাত এই জাহাঙ্গীর, সেও তো একই ভাষায় কথা বলতো। সুতরাং এখন এখানে এসে তার একটা ভিডিও দেখলাম আর কি, ভিডিও ক্লিপ, সেখানে দেখি খুব নরম সুরে কথা বলছে। তার মানে ইলেকশনের পরেই, মানে ফলাফল ঘোষণার পরেই মনে হয় এই সাক্ষাৎকারটা নেওয়া হয়েছে। তো আমরা এখন সেই সাক্ষাৎকার থেকে দেখব যে সে কত ভদ্র একজন লোক। হ্যাঁ, সে কত ভদ্র একজন লোক, খামোখা লোকজন তার নামে বদনামি করে কেন, এইটাই তো বুঝছি না। তো আমরা তার কথা একটু শুনি। বিজেপি অনেক কিছু অভিযোগ করবে, বিজেপি আমাকে সন্ত্রাস বলছে, আমাকে টেররিস্ট বলতেছে, আমাকে জঙ্গি বলতেছে, আমাকে মুস্তান বলছে, ডন বলছে। এইটা খালি বিজেপির নামে অভিযোগ দিচ্ছে কেন? ওই ফলতার সাধারণ লোকজনও তো একই কথাই বলে। অবশ্য তোমার পক্ষেও কিছু লোক আছে যারা বলে তুমি নাকি তাদের জন্য একেবারে আশীর্বাদ ছিলে, এ কথাও বলে যে ওখানে কারো বিয়েতে টাকা লাগলে তুমি টাকা দিতে, কারো কোনো সমস্যা হলে তুমি নাকি এগুলো সমাধান টান করতে। তো অবশ্যই সেটাও তো করতে হবে। তুমি যেহেতু তৃণমূল কংগ্রেসের একজন মানে ছিলে, পান্ডা ছিলে, তো তৃণমূল কংগ্রেসের লোকজন যদি কোনো বিপদে পড়ে সেক্ষেত্রে তো তোমার একটা দায়িত্ব থাকেই তাদেরকে সাহায্য সহযোগিতা করা। আর সেটুক যদি না করো তাহলে তো তোমার ওখানে পাত্তাই থাকতো না, তাই না? কিন্তু গড়ে সাধারণ পাবলিক তো তোমার সম্পর্কে ভালো কোনো কথা বলেনি, আর বলেনি বলে এই বিজেপি তোমার বিরুদ্ধে ওই ধরনের কথাই বলে, তাই না? তো হ্যাঁ, তারপরে বলো। আজকের আপনারা আমার স্ক্রুটিনি করে দেখুন যে আমার নামে তো দূরের কথা, আমার 14 পুরুষের নামে কার নামে একটা কেস আছে কিনা। এইবার একটা দুর্দান্ত যুক্তি খাড়া করলে, যদি তুমি সত্যি গুন্ডা, মাস্তান এগুলো হয়ে থাকো, ডন এগুলো হয়ে থাকো, সন্ত্রাস হয়ে থাকো, তাহলে তো তোমার নামে অন্তত 2-1টা কেস থাকা উচিত। এগুলো দুর্দান্ত যুক্তি। এখন তুমি বললে যে তোমার 14 পুরুষের মানে তোমার বাপদাদা কারো নামে কোনো দিন তোমার নামে তো প্রশ্নই ওঠে না, এবং তোমার পরিবারের, তোমার গোষ্ঠীর কারো বিরুদ্ধেই কখনো এই ধরনের কোনো কেস কারবার ওই থানায় নাই। একেবারে দুর্দান্ত যুক্তি, কিন্তু এই যুক্তিটার লুফলটা কোথায়? এই যুক্তিটার লুফলটা কোথায়? তোমার উত্থান ঘটছে 2011 সালের পরে, বুঝছো? 2011 সালে এই টিএমসি অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় যখন ক্ষমতা আসে, তারপরে অভিষেক ব্যানার্জির হাত ধরেই তোমার আসলে উত্থান। সত্যি কথা বলতে অভিষেক ব্যানার্জি রাজনীতিতে ঢোকে মনে হয় 2014 কি 15 সালে, তাই না? এবং তোমার উত্থান জাস্ট তার পরে, তো জাস্ট তার পরে এবং দুর্দণ্ড প্রতাপে তোমার উত্থান ঘটে তৃণমূল কংগ্রেসের আমলেই। এর আগে তোমার কিন্তু কেউ নামগন্ধ কেউ জানতো না, এবং তুমি রাজনীতির সাথে অত সংশ্লিষ্ট ছিলে বলেও মনে হয় না। তো যেহেতু এর আগে রাজনীতিতে সংশ্লিষ্ট ছিলে না, তখন গুন্ডামি মাস্তানি করতে না, তাহলে তোমার নামে কে কেস কারবার করবে? আর টিএমসি মানে তৃণমূল কংগ্রেসের আমলে তোমার বিরুদ্ধে কেস করবে এত বড় বুকের পাটাকার, বলো তো? ওইখানে হেন কোনো লোকের দুঃসাহস ছিল তৃণমূল কংগ্রেসের আমলে তোমার বিরুদ্ধে বা তোমার পরিবারের লোকজন কারো বিরুদ্ধে কেউ কেস করবে? না, এটা তো সম্ভব না। কেউ যদি সাহস করে, ধরা যাক তোমার বিরোধী দল এই যে বিজেপি, তাই না, তো তাদের কেউই যদি তোমার বিরুদ্ধে কেস করতে যাইতো, তো থানা কি তোমার বিরুদ্ধে কোনো কেস নিত নাকি? না, উল্টে যে কেস দিতে যাইতো দেখা যেত তাকে ধরেই লকআপে ঢুকিয়ে দেওয়া হয়েছে, অর্থাৎ হাজতে ঢুকিয়ে দেওয়া হয়েছে। ঘটনা তো এরকমই হতো, তাই না? অর্থাৎ এইটা কোনো যুক্তি না। এটা মানে
এত মানে পাবলিকরে এত বোকা মনে করলে তো হবে না। তোমার নামে যেভাবে চতুর্দিকে ছড়িয়ে গেছে তোমার নামটা, এখন তুমি হয়তো এমন হতে পারে তুমি রবিন হুডের ভূমিকায় ছিলে। রবিন হুডের কাহিনী তো আপনারা জানেন, যে রবিন হুড ওই যে ইংল্যান্ডের শেরউড জঙ্গলে সে কী করতো, আশেপাশে যত জমিদারটার আছে তাদের ওখানে গিয়ে ওখানে গিয়ে ডাকাতি করতো আর কি। তো ডাকাতি করে যে ধন সম্পদ পেত সেইগুলা কী করতো, সে গরিব যে সমস্ত লোকজন আছে তাদের মধ্যে বিলায় দিত, এবং ওই গরিব লোকজনদের মধ্যে কিন্তু তার ব্যাপক একটা জনপ্রিয়তা ছিল, যেহেতু তারা তার সুবিধা পাইতো, তাই না? তো তুমিও তো অনেকটা ওই রবিন হুডের স্টাইলে ওই ফলতায় রাজত্ব কায়েম করছিলে। ওখানে তুমি চাঁদাবাজি করতে, তোলাবাজি করতে, তারপরে ওখানে যত সরকারি কাজ কারবার হতো তার ভাগ বাটোয়ারা তুমি নিতে, এবং অনেকগুলো কাজ হয়তো সরাসরি নিজেও করতে, করে কাম কাজ কিছুই না করে বিল ভাউচার তুলে টাকা আত্মসাৎ করতে, তাই না? আর সেখান থেকে ধরা যাক তুমি 1 কোটি টাকা কোনো একটা কন্ট্রাক্টের কাজ থেকে আত্মসাৎ করলে, অর্থাৎ কাজটা না করেই। জিনিসটা হলো এরকম, ধরা যাক এক জায়গায় কোনো পুকুর নাই, এখন ওই জায়গায় একটা পুকুর খনন করতে হবে জনস্বার্থে বলে একটা প্রকল্প দাখিল করলে, যার খরচ মনে করো যে 1 কোটি টাকা। সে তো ঠিক আছে, 1 কোটি টাকা তুমি কি করলে, পুকুর টুকুর খনন টনন না করে 1 কোটি টাকা তুমি তুলে নিয়ে গেলে, কারণ তোমার বিল ভাউচার সাবমিট করলে তো টাকা দিতে বাধ্য, কারণ মমতা বন্দ্যোপাধ্যায় আর ওই যে অভিষেক ব্যানার্জির আশীর্বাদ তোমার উপরে, তাই না? এরপরে কি করলে, পরে আবার দেখালে যে না, এই জায়গায় পুকুর থাকলে সমস্যায়, পুকুর বুঝায় ফেলতে হবে, মানে ভরাট করে ফেলতে হবে। আবারও তুমি এই মনে করো পুকুর ভরাট করার জন্যে তুমি 50 লক্ষ টাকার একটা বাজেট দাখিল করলে, মানে একটা প্রকল্প দাখিল করলে, এবং অবশ্যই সরকারের অনুমোদন সাপেক্ষে, কারণ তুমি যেটা বলতে টাকা পয়সা যেহেতু তোমার লাগবে, তাহলে সরকারি টাকায় তো আত্মসাৎ করতে হবে, এবং করার জন্য যত প্ল্যান প্রোগ্রাম এগুলো তো ওইভাবেই করতে হবে, তাই না? সরাসরি তো আর সরকারি কোষাগার থেকে টাকা তুলে নেওয়া যায় না। এবার তুমি কি করলে, ওই পুকুর ভরাট আদৌ কিছু করলে না, যেহেতু তুমি পুকুরই কাটো নাই, তাহলে পুকুর ভরাট করারও তো প্রশ্নই ওঠে না। তাহলে এইবার তুমি আবার ভরাট করলে বলে ওই 50 লক্ষ টাকা তুমি কি করলে, তুলে নিয়ে গেলে এভাবেই। তো এখন 1.5 কোটি টাকা কিন্তু একেবারে মুফতে তোমার লাভ হয়ে গেল। অবশ্যই এর মধ্য থেকে হয়তো 50 লক্ষ টাকা আবার ওই যে অভিষেক ব্যানার্জিকে দিয়ে দিলে, তাহলে তোমার 1 কোটি টাকা লাভ, একেবারে নগদানক যেত। এখন এর থেকে 5-10 লক্ষ টাকা তুমি হয়তো গরিব লোকজনদের মধ্যে একটু সাহায্য সহযোগিতা করতে, অর্থাৎ রবিন হুডের ভূমিকায় তুমি চলে গেলে। আর তুমি যে আকাম কুকামটা করলে, দুর্নীতি করলে, এর বিরুদ্ধে কথা বলার সাহস কি অঞ্চলের কারো ছিল না? দেখো, তোমার মতো এই ধরনের এক লোক এই বাংলাদেশেও ছিল, এই যে খুলনা অঞ্চলে এরশাদ শিকদার, সেও কিন্তু এরকম ব্যাপকভাবে চাঁদাবাজি, লুট তরাস এগুলো কিন্তু করতো, এবং ওইভাবে সরকারি টাকাও আত্মসাৎ করতো, এবং সেখান থেকে কিছু টাকা সে কিন্তু গরিব মানুষদের মধ্যে বিলাতো, তাদের বিভিন্ন সাহায্য সহযোগিতা করতো। আর সে এত ভয়ঙ্কর নিষ্ঠুর ছিল, বহু লোকজনদেরকে সে মেরে মেরে হত্যা করে ওই পাশে রূপসা নদীতে ফেলে দিত, বস্তাবন্দি করে ফেলে দিত। পরবর্তীতে তাকে তো ধরা হয়েছিল, সেই বিখ্যাত সেই এরশাদ শিকদার, পরে যার ফাঁসিও হয়েছিল। হ্যাঁ, এবং তাকে যখন গ্রেপ্তার করা হয় তখন তার পক্ষে অনেক ওই বস্তিবাসী অনেক লোকজন কিন্তু ঝাড়ু টাড়ু নিয়ে কিন্তু মিছিলও করছিল যাতে তাকে মুক্তি দেওয়া হয়। হ্যাঁ, সে অনেকটা ওই কিসিমের ছিল। আমার যেটা মনে হয়েছে, যেহেতু আমি তোমার সম্পর্কে অত ভালো জানি না, এই মিডিয়ার মাধ্যমে যতটা আমি বুঝি, তুমি ছিলে এই ফলতা অঞ্চলের, এই বাংলাদেশের খুলনার এই এরশাদ শিকদার টাইপের, আমার কাছে সেটাই মনে হয়। তবে অত খুন খারাপই মনে হয় করে উঠতে পারো না। এরশাদ শিকদার মোটামুটি 30-40 জনকে খুন করছিল, নির্মম নিষ্ঠুরভাবে হত্যা করছিল। তোমার হাতে 2-1 জন হয়েছিল কিনা আমি জানি না, বাট তুমি ছোটোখাটো একজন এরশাদ শিকদার হয়েছিল, এতে কোনো সন্দেহ অন্তত আমার নাই, তোমার সম্পর্কে যে খোঁজ খবর আমি পাইলাম। আর পরিশেষে যে যুক্তি তুমি তুলে ধরলে, এইটা আসলে কোনো যুক্তি না। ওই এরশাদ শিকদারের এগেনস্টেও কিন্তু তেমন কোনো ওই কেসটা ছিল না, কারণ সেও ওই যারাই যখন ক্ষমতায় থাকতো তাদের লেজুর বৃত্তি করতো, এবং এরশাদ শিকদারের এগেনস্টে কেস দেওয়ার কারো কোনো সাহস ছিল না। অর্থাৎ তুমি যেহেতু টিএমসির লেজুর বৃত্তি করতে, এবং বিশেষ করে অভিষেক ব্যানার্জির একজন বড় গুন্ডা হিসাবে ডান হাত ছিলে, অর্থাৎ তোমার বিরুদ্ধে কোনো কেস কারবার থাকবে এটা তো প্রশ্নই ওঠে না। কার কত বড় সাহস, কার এত বড় দুঃসাহস তোমার বিরুদ্ধে কেস করতে দেবে বলো? অর্থাৎ এটা কোনো যুক্তি না।
এখন আমি জানি না ওই ফলতা অঞ্চল বা আশেপাশের লোকজন হয়তো ভালো বলতে পারবে, আপনারা যারা আছেন এই আমার নিচে অবশ্যই ভিডিওর কমেন্টস বক্সে একটু লিখবেন যে আসলে এই লোকটা যা বললো এরকম কিনা। তবে আমার কাছে মনে হয়েছে এরশাদ শিকদার টাইপের, এটাই আমার কাছে মনে হয়েছে আর কি। ধন্যবাদ।